ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই একটা ছোট্ট টপিক শুরু করছি। এই যে স্ক্রিনে তোমরা যাকে দেখছো, ইনি হচ্ছেন ভারতের নতুন আর্মি চিফ। ইনার নাম হচ্ছে ধীরাজ শেঠ স্যার। আমরা ইনার ব্যাপারে কমপ্লিটলি জানবো। ইনি কবে আর্মি চিফ হয়ে নিজের দায়িত্ব পালন শুরু করেছেন, কতদিন অবধি ইনি আছেন, ইনার আগে কে ছিলেন, এবং ইনি কী কী মেডেল পেয়েছেন, এবং ইনি কোন কোন জায়গায় কমেন্ট করেছেন, এবং যা যা কিছু ইনার ব্যাপারে গুরুত্বপূর্ণ এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেটা ইম্পর্ট্যান্ট, আমরা সেই ব্যাপার নিয়ে এই ভিডিওতে একটা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তোমরা স্ক্রিনে তাহলে শুরু করছি। তোমরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন ধীরাজ শেঠ স্যার। ইনি 31তম ভারতের আর্মি চিফ। ইনি নিজের দায়িত্ব পালন শুরু করেছেন, নিজের চার্জটা নিয়েছেন 30 জুন 2026 সালে। ইনার আগে যিনি আর্মি চিফ ছিলেন, ওনার নাম হচ্ছে উপেন্দ্র দ্বিবেদী জি। উপেন্দ্র দ্বিবেদী জির টেনিওর কমপ্লিট হয়েছে 30 জুন 2026 30 জুন। তারপর ইনি ধীরাজ শেঠ স্যার আর্মি চিফ হয়েছেন। এবার ইনার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেটা কিনা জানা দরকার, আমরা সেটা জেনে নিই। সবথেকে প্রথম, ইনি তো অবশ্যই 31তম ভারতের আর্মি চিফ। দ্বিতীয়, ইনি 7ম আর্মি চিফ ফ্রম আর্মার্ড ক্রপস। আর্মার্ড ক্রপ থেকে ইনি 7ম আর্মি চিফ। তৃতীয়, 3 দশক পর আর্মার্ড ক্রপস থেকে কোনো আর্মি চিফ ভারতবর্ষের ভারতীয় সেনা পেয়েছে। 3 দশক পর, মানে প্রায় 30 বছর পর। ইনার আগে আর্মার্ড ক্রপস থেকে যিনি আর্মি চিফ ছিলেন, উনার নাম হচ্ছে শঙ্কর রায় চৌধুরী। এর পরবর্তী ক্ষেত্রে আর্মার্ড ক্রপস থেকে ধীরাজ শেঠ স্যার আর্মি চিফ হয়েছেন। ইনার আগে আর্মার্ড ক্রপস থেকে যিনি ছিলেন, ওনার নাম হচ্ছে শঙ্কর রায় চৌধুরী। এবং তিনি হচ্ছেন নিজের যে ধীরাজ শেঠ স্যারের নিজের যে রেজিমেন্ট তার নাম হচ্ছে গার্ডেনার্স হাউস বা সেকেন্ড ল্যান্সার। ঠিক আছে, এটা 1809 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং কি ওর ব্যাকগ্রাউন্ড বা কে প্রতিষ্ঠা করেছিল, কিভাবে হয়েছিল, আমি সেটার এই ভিডিওটাই ইনক্লুড করছি না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এবং ইনি হচ্ছেন এই নিজের রেজিমেন্ট থেকে 3য় আর্মি চিফ। ঠিক আছে, হয়তো নাম্বারগুলো একটু গুলিয়ে যাচ্ছে, তাহলে আমি ক্লিয়ার করে দিই। সবথেকে প্রথম হচ্ছে 31তম আর্মি চিফ। দ্বিতীয় হচ্ছে আর্মার্ড ক্রপ থেকে 7ম আর্মি চিফ। তৃতীয় হচ্ছে নিজের রেজিমেন্ট যেটা সেকেন্ড ল্যান্সার বা গার্ডনার্স হাউস, এখান থেকে আবার 3য় আর্মি চিফ। বোঝাতে পারলাম? ব্যাস। ইনি সবথেকে প্রথম তো যোগদান করেছিলেন ভারতীয় সেনায় 1996 সালে। ইনার যে নিজস্ব পেরেন্ট ইউনিট বা নিজের যে রেজিমেন্ট বা নিজের যে ইউনিট, সেটা হচ্ছে গার্ডনার্স হাউস বা সেটাকে সেকেন্ড ল্যান্সার বলা হয়। এবং এরপর তো তিনি নানান মেডেল পেয়েছেন। ইন্ডিয়ান ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে নিজের জার্নি শুরু করেছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে IMA গেছেন, যেটা দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি। তার পরবর্তী ক্ষেত্রে আবার হায়ার কমান্ড কোর্স করেছেন তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, যেটা কিনা নিউ দিল্লিতে অবস্থিত। তার পরবর্তী ক্ষেত্রে তিনি কমান্ড্যান্ট স্টাফ কোর্স করেছেন ফ্রান্সের প্যারিস থেকে। তার পরবর্তী ক্ষেত্রে আরও কিছু করেছেন যেটা USA থেকে, সেটা অত বেশি পাবলিক ডোমেনে ডিসক্লোজড না। এছাড়াও ব্রিগেডিয়ার লেভেলে তিনি 98 আর্মার্ড ব্রিগেড কমান্ড করেছিলেন ওয়েস্টার্ন থিয়েটারের আন্ডারে। ডিভিশনাল লেভেল থেকে দেখতে গেলে উনি কাউন্টার ইনসার্জেন্সি যে ফোর্স আছে, যেটার নাম হচ্ছে ইউনিফর্ম ফোর্স, সেটা তিনি কমান্ড করেছেন জম্মু কাশ্মীরে। ক্রপস লেভেল, এটা সব থেকে নোটেবল কমান্ড। এটা আমি বলছি এটা কি জিনিসটা, এটা নিয়ে একটু জানাটা জরুরি। সেটা হচ্ছে 21 সুদর্শন চক্র ক্রপস। এটা একটা প্রাইম বলতে পারো, একটা কি স্ট্রাইক ফরমেশন। ঠিক আছে, আর ইনি এটাকে কমেন্ট করেছিলেন। আপাতত আমরা এইটুকুই যাচ্ছি, কারণ যদি আমরা 21 সুদর্শন ক্রপ নিয়ে আরও বেশি আলোচনা করি তো ভিডিও অনেকটা বেশি লেন্দি হয়ে যাবে। যাই হোক, এই সুদর্শন ক্রপের যে হেডকোয়ার্টার আছে সেটা ভোপাল বা মধ্যপ্রদেশে। এই সুদর্শন ক্রপটা নিয়ে শুধু এইটুকুই জেনে রাখো যে এটার
হেডকোয়ার্টার হচ্ছে ভোপাল বা মধ্যপ্রদেশে, এবং এটা সাউদার্ন কমান্ডের মধ্যে পড়ছে। এটা একটা কি স্ট্রাইক ফরমেশন। এর থেকে বেশি আলোচনা করতে গেলে আসলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি এই জিনিসটাকে এখন অ্যাভয়েড করে যাচ্ছি। আচ্ছা, সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার এইটা যে এই 21 যে সুদর্শন ক্রপ যেটার নাম আমি বলছি, সুদর্শন চক্র ক্রপ, এটা আবার ওনার বাবা মানে ধীরাজ শেঠ স্যারের বাবা, যার নাম হচ্ছে KM সেট, উনি নিজেও আবার সেটাকে কমেন্ট করেছিলেন। মানে খুব অদ্ভুত একটা ব্যাপার, কিন্তু এটা এটা মানে খুব মানে সুন্দর একটাও ব্যাপার। যাই হোক, এছাড়াও তিনি সাউথ ওয়েস্টার্ন কমান্ড করেছিলেন নভেম্বর 2023 থেকে জুনের 2024, এবং সাউদার্ন কমান্ড সেটা করেছিলেন জুলাই 2024 থেকে মার্চের 2026 অবধি, এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসেবে কাজ করেছিলেন। আচ্ছা, ভাইস চিফ অফ আর্মি স্টাফ হচ্ছে আবার ইনি মানে ধীরাজ স্যার হচ্ছে 49th ভাইস চিফ অফ আর্মি স্টাফ, 49th ভাইস চিফ অফ আর্মি স্টাফ ইনি ছিলেন। ঠিক আছে, নাম্বারগুলো কিন্তু খুব গুলিয়ে যাওয়ার মতো। ঠিক আছে, 31তম ভারতীয় আর্মি চিফ, আমি আবারও বলে দিচ্ছি, নাম্বারগুলো কিন্তু খুব গুলিয়ে যাওয়ার মতো, ভালোভাবে শোনো। প্রথম 31তম ভারতীয় আর্মি চিফ। 2 সপ্তম আর্মি চিফ আর্মার্ড ক্রপস থেকে। 3 নিজের রেজিমেন্ট সেকেন্ড ল্যান্সার বা গার্ডনার্স হাউস থেকে 3 নম্বর আর্মি চিফ, থার্ড আর্মি চিফ, এবং তিনি প্রায় 3 দশক পর ইনি আর্মি চিফ হয়েছেন এই আর্মার্ড ক্রপস থেকে। এর আগে যিনি আর্মার্ড ক্রপস থেকে আর্মি চিফ ছিলেন তার নাম হচ্ছে শঙ্কর রায় চৌধুরী, জেনারেল শঙ্কর রায় চৌধুরী স্যার, বোঝাতে পারছি। এবং এই ধীরাজ শেঠ স্যার আর্মি চিফ হওয়ার আগে 49th ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসেবে কাজ করেছেন। ঠিক আছে, ইনার যে টেনিওর আছে কমপ্লিট টেনিওর থেকে এটা এক্সপেক্ট করা হচ্ছে। অ্যাকচুয়ালি এই যে টেনিওরটা না খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এখন তোমরা দেখতে পাচ্ছ যে গ্লোবাল যে সিচুয়েশন, এখানে এখানে আর ওই বন্দুক দিয়ে গোলাগুলি বা এই জায়গাটা হচ্ছে না, এখন ড্রোন ওয়ারফেয়ার, এখন টেকনোলজি এসে গেছে, এখন যুদ্ধতে হচ্ছে পুরোপুরিভাবে টেকনোলজি দিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইনার এই যে মানে ইনার যে টেনিওরটাকে বলা হচ্ছে ডিকেড অফ ট্রান্সফরমেশন, মানে ইনার ওপর একটা এই ট্রান্সফরমেশনটাকে মানে পুরো টেকনোলজি ড্রিভেন যে ট্রান্সফরমেশনটা ইনার কাছ থেকে এক্সপেক্টেড, বা ইনার থেকে সেটা করা হবে, বা ইনি সেটা দায়িত্ব নিয়ে করবেন, এইভাবেও ভাবতে পারো। আচ্ছা, এর বাইরেও আরও কয়েকটা কথা বলে দিই। প্রথমে আমরা জেনে নিই যে আর্মার্ড ক্রপ থেকে আমি যেমন বললাম ধীরাজ শেঠ স্যার হচ্ছে সপ্তম আর্মি চিফ আর্মার্ড ক্রপস থেকে। আমি কিন্তু বারবার নাম্বারগুলো নিয়ে বলছি, তোমাদের যদি অসুবিধা হয় একটা খাতায় একটা পেজে কিন্তু এই নাম্বারগুলো লিখে নেবে, কারণ এগুলোই কিন্তু গুলিয়ে যাবে। হ্যাঁ, প্রথম আর্মার্ড ক্রপস থেকে যিনি আর্মি চিফ ছিলেন ওনার নাম হচ্ছেন জেনারেল JN চৌধুরী। দ্বিতীয় আর্মার্ড ক্রপস থেকে যিনি আর্মি চিফ ছিলেন তার নাম হচ্ছে জেনারেল PP কুমার মঙ্গলান। তৃতীয় আর্মার্ড ক্রপস থেকে যিনি আর্মি চিফ ছিলেন তার নাম হচ্ছে জেনারেল GG বেউর। চতুর্থ আর্মি চিফ যিনি আর্মার্ড ক্রপস থেকে ছিলেন তার নাম হচ্ছে জেনারেল AS বদ্যা। পঞ্চম আর্মি চিফ যেটা আর্মার্ড ক্রপস থেকে ছিল তার নাম হচ্ছে জেনারেল VN শর্মা। ষষ্ঠ যেটা আর্মি চিফ যেটা আর্মার্ড ক্রপস থেকে ছিল তার নাম হচ্ছে জেনারেল শঙ্কর রায় চৌধুরী। এবং সপ্তম আর্মি চিফ যেটা আর্মার্ড ক্রপস থেকে তেনার নাম হচ্ছে জেনারেল ধীরাজ শেঠ স্যার। আর জেনারেল ধীরাজ শেঠ স্যারের ভাইও আবার ইন্ডিয়ান নেভিতে এখন কর্মরত। ঠিক আছে, এই যে আর হ্যাঁ, এই যে মেডেলগুলো কী কী মেডেল পেয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ এগুলো কোশ্চেন, এগুলো মানে এক্সামে তুমি এক্সপেক্ট করতে পারো এই কোশ্চেনগুলো। তিনি কি মেডেল পেয়েছেন? সবথেকে প্রথম পরম বিশেষ সেবা মেডেল, উত্তম ইয়ুথ সেবা মেডেল, অতি বিশেষ সেবা মেডেল। এই 3টে মেডেল উনি আপাতত পেয়েছেন এবং এখনও কাউন্টিং আছে, এবং আশা করা যায় আগামী দিনে ইনি আরও অবশ্যই কোনো মেডেল উনি নিশ্চয়ই পাবে। তো মোটামুটি আমি এইনার ব্যাপারে যতটুকু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট ছিল সেটা আমি বলে দিয়েছি। ঠিক আছে, ইনার এই যে যেমন আমি বললাম মডার্নাইজেশন অফ ইন্ডিয়ান আর্মি, সেইটাকে চেষ্টা করা হচ্ছে টেকনোলজি ডিফেন্স অ্যান্ড ফিউচার ওয়ারফেয়ার, যেটা আমি মেনশন করলাম। ক্যাপাবিলিটিস অপারেশনাল প্রিপেয়ারনেস অ্যালং ইন্ডিয়ান বর্ডার তো এখন ওয়েস্ট ইস্ট দুটোই মানে খুব বেশি টেনশনের মধ্যে আছে। বাংলাদেশের সিচুয়েশন তোমরা সবাই জানো কতটা, মানে দেখো বাংলাদেশের নিজের একার কিছু করার ক্ষমতা নেই। সমস্যাটা তখনই বাংলাদেশ সৃষ্টি করতে পারবে যদি বাংলাদেশ সেই জায়গাটা নিজের রাস্তাটা নিজের পথটা ওপেন করে দেয় এই তুর্কির জন্য, চায়নার জন্য, তুরস্কের জন্য,
পাকিস্তানের জন্য, আইএসআই এর জন্য। এখন দেখতে পাচ্ছ কিছুদিন মানে এই যে লালমনিরহাট যে এয়ারপোর্ট, ঠিক আছে, সেটাতে এখন খবর আছে যে সেখানে চাইনিজ ঢুকিয়ে দিয়েছে, সেখানে আইএসআই ঢুকিয়ে দিয়েছে, যেটা কিনা আমাদের শিলিগুড়ি করিডোরের কাছে একদম মানে 61 মানে 70-80 কিলোমিটার্সের মধ্যে অবস্থিত। তো আহ, সেটার জন্যই হচ্ছে ব্যাপার। তো এই বর্ডার প্রিপেয়ারনেসটা এখন খুব ইন্ডিয়ার কাছে ইম্পর্টেন্ট, এবং সেটার ওপর বেস করে আবার আমাদের যে আইআইটি দিল্লি আছে সেটা একটা খুব সুন্দর কাজ করেছে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা এখন বর্ডারকে সিকিউর করব। কারণ দেখো, ম্যানুয়ালি কোনো বর্ডারকে, স্পেসিফিক্যালি পাকিস্তান আর বাংলাদেশের বর্ডার বলো বা মানে ম্যানুয়ালি, মানে ইভেন চায়নাকেও যদি তুমি দেখো না, চাইনিজ বর্ডারকে ওইভাবে টাফ টেরেনের মতো ওই উচ্চতায় গিয়ে ওইভাবে বর্ডারকে কভার করা ইম্পসিবল ব্যাপার, ঠিক আছে। এখন চাইনিজ বর্ডারে ইন্ডিয়ান আর্মি আর চাইনিজের মধ্যে এরকম বহু জায়গা আছে যেখানে চায়না নিজেদের টেকনোলজি ইউজ করে, এবং সেখানে তারা এআই এর থ্রু, তারা রোবটের থ্রু তারা সার্ভেলেন্স করে, বা তারা সেখানে রক্ষা করে, বা যেটাই হোক পাহারা দেয় বলতে পারো। কিন্তু এখন আমাদের ভারতীয় যে আছে, এখন ইন্ডিয়া মানে এইসব ডিফেন্সের দিক থেকে মারাত্মক ভালো কাজ করছে। এই রিসেন্টলি একটা খবর এসেছে, তোমরা যদি চাও তো আমি ওইটা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। ইন্ডিয়ান আমাদের যে আইআইটি আছে, আইআইটি দিল্লি, সেটা নিয়ে একটা খুব সুন্দর একটা স্টার্ট আপ করেছে, এবং খুব সুন্দর মানে সেটার থ্রু আমরা বর্ডারকে খুব সুন্দরভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রু একটা লেজার গাইডেডভাবে আমরা নজর রাখতে পারবো। এরকম এটা করেছে। যাই হোক, এটা আমি বললাম। তো যাই হোক, এই জেনারেল ধীরাজ স্যারকে নিয়ে যেটা আমরা মোটামুটি জানলাম, যেনার সার্ভিস নাম্বার ইনি কোনটায় ছিলেন, যেরকম আমি বললাম সেকেন্ড ল্যান্সার বা গার্ডনার্স হাউসে ছিলেন, কমিশন হয়েছিলেন 1996-এর 20 ডিসেম্বর, কী কী ডেকোরেশন পেয়েছেন, এই সমস্ত রকমটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এনার বাবা, ইনি অ্যাকচুয়ালি মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে। এনার বাবাও মিলিটারির একটা অফিসার ছিলেন, মিলিটারি কমান্ডার ছিলেন, এবং এনার ভাই এখনও অবধি ইন্ডিয়ান নেভিতে কাজ করে চলছে, ঠিক আছে। এখানে আমি একটা মোটামুটি টাইম লাইন দেওয়া তৈরি করেছি, তোমরা স্ক্রিনটা পজ করে বা স্ক্রিনশট নিয়ে তোমরা এটাকে দেখে নিতে পারো এখানে। আর সেরকম কিছু এখানটা ইম্পর্টেন্ট না, মোটামুটি ওই যে নাম্বারসগুলো বললাম না, ওই নাম্বারসগুলোকে বাস একটু তুমি শুধু একটু মাথায় রেখো তোমরা, বাস আর কিছু না, ওই নাম্বারসগুলোকে তোমরা যদি একটু মাথায় রাখো দেখবে তোমাদের কাজ হয়ে যাচ্ছে। যাই হোক, যদি আর আমি ভিডিওটা লম্বা করছি না, অলরেডি 12 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই লাইক করো, এবং একটু পারলে শেয়ার করো, ঠিক আছে। যাই হোক, নিজের খেয়াল রাখবে, সাবধানে থাকবে, টাটা, বাই।